আমি এখন বাসা থেকে অফিসের দিকে বের হচ্ছি। তো বের হতে হতে আমি ভাবলাম যে তোমরা যারা 2026-এর এসএসসি বা দাখিল পরীক্ষার্থী ছিলে, তাদের জন্য আমি একটা গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করি। আর সেটা হচ্ছে, তোমরা 10 বছর বা 11 বছর পড়াশোনা করেছো, কিন্তু এই পড়াশোনার খুব গুরুত্বপূর্ণ একটা অংশ অর্থাৎ ইংলিশ শেখার ক্ষেত্রে তুমি একটা মিথ্যা গণ্ডির মধ্য দিয়ে এই 10-11 বছর পার করছো। আমার কথাটা শুনে তোমার কাছে একটু অদ্ভুত মনে হলেও এটা সত্য। চলো কয়েকটা এক্সাম্পল দেখি। আসলে আমি এটার উপরে কথা বলতে গেলে ঘন্টার পর ঘন্টা লেগে যাবে। তো ঘন্টার পর ঘন্টা ব্যয় করে তো আমি বিষয়টা উপস্থাপন করব না, বা তোমরা শুনবা না। এজন্য বিশেষ দুইটা বিষয় আমি তোমাদের সাথে শেয়ার করি। নাম্বার 1, তোমরা জানো যে তোমরা যখন স্কুলে ভর্তি হয়েছো তখন থেকে শুরু করে তোমাদের বিভিন্ন গ্রামার মুখস্থ করা লাগছে। অর্থাৎ শুরু হয়েছে গ্রামারের মুখস্থ, রুলসের মুখস্থ, আনসার শিট মুখস্থ, ট্রান্সলেশন মুখস্থ, এরকম বিভিন্ন কিছু তুমি মুখস্থ করছো। কিন্তু তুমি বুকে হাত দিয়ে বলো তো যে এইগুলো তোমার মনে আছে কিনা। 98% বললে ভুল হবে না, বরং ঠিকই হবে। এর চেয়ে বেশি বলা উচিত যে 98% স্টুডেন্ট এটা 7 দিনের মধ্যে থেকে শুরু করে 1 মাসের মধ্যে ভুলে যায়। আচ্ছা, অর্থাৎ তুমি যখন ক্লাস 6-এ ওঠো তখন দেখবা যে তোমার গ্রামারের একটা অংশ ভয়েস চেঞ্জ, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের, এটা স্টার্ট হয়েছে। 2026-এ যখন এসএসসি বা দাখিল পরীক্ষা দিছো তখন ওই ভয়েস চেঞ্জটা ছিল। আরেকটা গ্রামারের কথা বলি, রাইট ফর্ম অফ ভার্বস। ক্লাস 3-তে যখন উঠছো তখন থেকে রাইট ফর্ম অফ ভার্ব স্টার্ট হয়েছে। কিন্তু 2026 সালে যখন তুমি এসএসসি বা দাখিল পরীক্ষা দাও, এই 2026 সালেও তোমার রাইট ফর্ম অফ ভার্ব ছিল। এবং বিশেষ করে ঢাকা বোর্ডের স্টুডেন্টগুলা এবার রাইট ফর্ম অফ ভার্বে অনেকে খারাপ করছে। বাংলাদেশের অন্যান্য বোর্ডেও রাইট ফর্ম অফ ভার্ব স্টুডেন্টদের কাছে কঠিন লাগছে। তাহলে আমার প্রশ্ন হলো যে এই যে ক্লাস 3 থেকে শুরু করে একদম তোমার 2026-এর এসএসসি বা দাখিল পরীক্ষা পর্যন্ত এই যে 8টা বছর, এই 8 বছর ধরে কি রাইট ফর্ম অফ ভার্ব এর বিভিন্ন রুলস মুখস্থ করা লাগে? এই 8 বছর ধরে কি রাইট ফর্ম অফ ভার্বের বিভিন্ন এক্সারসাইজের আনসার শিটগুলো মুখস্থ করা লাগে? না, এগুলো লাগে না। এটা হচ্ছে তোমাকে একটা গণ্ডির মধ্যে রাখা হয়েছে, যাতে করে তুমি কখনো রাইট ফর্ম অফ ভার্ব, অন্যান্য গ্রামার, সেটা কমপ্লিটিং সেন্টেন্স হোক, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স হোক, অর্থাৎ মানে ভয়েস চেঞ্জ, চেঞ্জিং সেন্টেন্স, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, ডিগ্রি চেঞ্জিং, বা যে গ্রামারই হোক না কেন, এটাতে তুমি দক্ষ না হইতে পারো। কারণ তুমি দক্ষ না হইতে পারলেই তো বছরের পর বছর ধরে ঘন্টার পর ঘন্টা সময় ব্যয় করবা। বছরের পর বছর ধরেই তো তোমার মা বাবার পকেটের টাকা ব্যয় করে তুমি দক্ষ হওয়ার চেষ্টা করবা, কিন্তু আলটিমেটলি দক্ষ হইতে পারবা না। এই একটা বিষয়। এজন্য বাবা আমি বললাম যে তুমি মিথ্যা গণ্ডির মধ্য দিয়ে তোমার ইংলিশের 11 বছর পার করছো। এবং আরেকটা বিষয় চলো শেয়ার করি। স্কুল লাইফের শুরু থেকেই আমাদেরকে অনেক আননেসেসারি মুখস্থ করতে হয়। সেটা আমি নিজেও আমার স্কুল লাইফে করেছি, কলেজ ইউনিভার্সিটিতে আমি দেখেছি এইগুলা। এবং তুমি স্কুলে যখন পড়েছো তখন দেখবে যে তোমার একদম শুরু থেকে শেষ পর্যন্ত, অর্থাৎ 2026 এই পর্যন্ত তোমাকে বিভিন্ন কিছু মুখস্থ করা লাগছে। আমি ছোট্ট একটা উদাহরণ তোমাকে দিই এবং ছোট্ট একটা বিষয় তোমাকে স্মরণ করতে বলি। 2026-এর এসএসসি পরীক্ষা দেওয়ার জন্য তুমি ইংলিশ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারে যে রাইটিং পার্টগুলো মুখস্থ করছিলা, এই মুখস্থ করা জিনিস তোমার সবগুলো মনে আছে কিনা এখন বলো। যদি মনে না থাকে তাহলে আমি তোমাকে বলবো তুমি মিথ্যা গণ্ডির ইংলিশের একটা সবক এটার মধ্য দিয়ে বড় হইতেছো। তো তোমরা এখন এসএসসি পরীক্ষা দিয়েছো, তোমাদের একটা বয়স মোটামুটি 15-16 বছর হয়ে গেছে। আল্লাহ তাআলা তোমাদের যে বিবেক দিয়েছে সেখান থেকে আলহামদুলিল্লাহ বোঝার একটা ক্ষমতা হয়েছে। এই জন্য আমি বলবো বাবা যে তোমরা এসএসসি বা দাখিলের পরের যে সময়টা, সেটাকে সঠিকভাবে কাজে লাগাও, দক্ষ হওয়ার পিছনে ব্যয় করো। ওই যে 11 বছর যে মিথ্যার মধ্যে ছিলা সেখান থেকে বের হয়ে আসার চেষ্টা করো, যাতে তোমার লাইফের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় এইচএসসি, এই এইচএসসিতে গিয়ে তোমাকে আর পস্তাতে না হয়। আননেসেসারি তোমার কি বলে গ্রামারের আনসার শিট মুখস্থ না করতে হয়, আননেসেসারিলি তোমার হচ্ছে রাইটিং পার্টের বিভিন্ন এসে কম্পোজিশন, মানে এসে কম্পোজিশন তো একই কথা, প্যারাগ্রাফ, রিপোর্ট রাইটিং, ডায়ালগ, এগুলো মুখস্থ না করতে হয়। তাহলে তোমার জন্য করণীয় কি? আমরা এনলাইটনিং এডুকেশন প্রত্যেক বছরের ন্যায় এই 2026 সালের এসএসসি বা দাখিল পরীক্ষার্থীদের জন্য
ইংলিশ স্কিল ডেভেলপমেন্ট নামক একটি কোর্স বিশেষভাবে ডিজাইন করেছি এবং প্রত্যেক বছরই আমরা স্টুডেন্টদেরকে একটা বিশাল ডিসকাউন্টে এই কোর্সটা করায় থাকি। আচ্ছা, কোর্সের মধ্যে তোমরা কি কি পাবা এটা একটু জেনে নাও। তোমাদের অনেকেরই ইংলিশে কথা বলতে ইচ্ছে করে, যে আমি যদি খুব সাবলীলভাবে, সুন্দরভাবে, স্মার্টলি কথা বলতে পারতাম। তো তুমি যাতে স্মার্টলি কথা বলতে পারো, সাবলীলভাবে কথা বলতে পারো ইংলিশে, মানুষের সামনে দাঁড়ায় ইংলিশে যে কোনো বিষয়ে বক্তৃতা দিতে পারো, যে কোনো সিচুয়েশন ইংলিশে কথা বলতে পারো, এই জন্য আমরা তোমাদের জন্য রেখেছি স্পোকেন ইংলিশ। দ্বিতীয় যে বিষয়টা, সাধারণত স্টুডেন্টরা বা অনেকে যারা ইংলিশে কথা বলে তাদের ইংলিশের কথাগুলো দেখবে যে বাংলার মতো শুনতে মনে হয়। তো তোমার কথা যাতে বাংলার মতো শুনতে মনে না হয়, যার কারণে আমরা তোমাদেরকে শেখাচ্ছি ফোনেটিক্স। ফোনেটিক্সটা কি এটা অনেক সময় বুঝতে অসুবিধা হতে পারে। আমি দুইটা এক্সাম্পল তোমাদেরকে দিই। দেখবে যে আমাদের দেশে ছোটবেলা থেকে শেখানো হয় হোয়াট ইজ ইউর নেম। আচ্ছা, হোয়াট ইজ ইউর নেম এটা কিন্তু ইংলিশ আমরা বললাম মনে হচ্ছে, বাট শুনতে বাংলার মতো মনে হচ্ছে। তাহলে এই হোয়াট ইজ ইউর নেমকে আমরা কি বলতে পারি? হোয়াটস ইউর নেম। আমি আবারও বলছি, হোয়াটস ইউর নেম। এখন আসো আরেকটা সেন্টেন্স, দ্য ওয়েদার ইজ কোল্ড টুডে। বাংলিশ তুমি স্মার্টলি ব্রিটিশ আমেরিকানদের মতো কিভাবে বলবা? দ্য ওয়েদার ইজ কোল্ড টুডে। আমি আবারও বলছি, দ্য ওয়েদার ইজ কোল্ড টুডে। তাহলে এই যে দেখো, কোথায় ছিল দ্য ওয়েদার ইজ কোল্ড টুডে আর কোথায় হলো দ্য ওয়েদার ইজ কোল্ড টুডে, কোথায় ছিল হোয়াট ইজ ইউর নেম, কোথায় হলো হোয়াটস ইউর নেম। সো এই যে পার্থক্যগুলো তোমার উচ্চারণের, এটা আমরা তোমাদের এই কোর্সের মধ্যে ইনশাল্লাহ শেখাবো। 3 নম্বর যে বিষয়টা আমি তো কিছুক্ষণ আগে আলোচনা করলাম, তোমরা বিভিন্ন গ্রামার মুখস্থ করো, ভুলে যাও, অনেক সময় ব্যয় করতে হয়। তো তোমাকে যাতে গ্রামার আননেসেসারিলি মুখস্থ না করতে হয়, তোমার সামনে এইচএসসির যে গ্রামারগুলো আছে এই গ্রামারগুলো খুব সহজেই তুমি বুঝতে পারো। এই জন্য তোমার প্রাথমিক যেটা দরকার, একটা ফাউন্ডেশন তোমার মানে শক্ত করা দরকার। এই জন্য এই কোর্সের মধ্যে তোমার গ্রামারের যে ফাউন্ডেশন, এটা আমরা তোমাদের শক্ত করবো ইনশাল্লাহ, যাতে করে তোমাকে ওইগুলো মুখস্থ না করতে হয়। আর চতুর্থ যে বিষয়টা, সেটা হচ্ছে যে স্টুডেন্টের সবচেয়ে পেইনফুল এক্সপিরিয়েন্স। আমি জানি না তোমার কাছে এটা পেইনফুল কিনা। মুখস্থ করো ভুলে যাও, মুখস্থ করো ভুলে যাও। তো মুখস্থও যাতে না করতে হয়, ভুলতেও যাতে না হয়, এই ধরনের কিছু স্ট্র্যাটেজিস আমরা ডেভেলপ করেছি, যাতে করে তোমার ফ্রি হ্যান্ড রাইটিংটা স্মুথ হয়। কোনো টপিকের উপরে যদি কোনো লিখতে হয়, তুমি নির্দ্বিধায় লিখতে পারো। পরীক্ষায় যদি কমন নাও পড়ে, তারপরেও যাতে তুমি লিখে আসতে পারো এবং একদম পারফেক্টলি লিখে আসতে পারো, সেই ধরনের রাইটিং পার্টের ক্লাসগুলো আমাদের এই কোর্সের মধ্যে আছে। এবং ফাইনালি যেটা, ইংলিশে কথা বলতে গেলে, ইংলিশ বুঝতে গেলে, ইংলিশে ফ্রি হ্যান্ড রাইট করতে গেলে, বা গ্রামারের বিভিন্ন এক্সারসাইজগুলো আছে এগুলো বুঝতে গেলে ভোকাবুলারি স্টক থাকা দরকার। এই জন্য আমরা তোমাদের জন্য বাছাই করা 2000 ভোকাবুলারি ডিজাইন করেছি। এই 2000 ভোকাবুলারিগুলোকে কিভাবে স্পোকেন অ্যাপ্লাই করতে হয়, রাইটিং অ্যাপ্লাই করতে হয়, কিভাবে শিখতে হয়, গতানুগতিক মুখস্থ না, কিভাবে এটাকে অ্যাপ্লাই করতে হয়, সেটা তোমাদেরকে শেখানো হবে ইনশাল্লাহ। তো এই 5টা বিশেষ বিষয় নিয়ে আমি তোমাদের ইংলিশ স্কিল ডেভেলপমেন্ট কোর্সটা সাজিয়েছি। এজন্য তোমরা যারা চাও যে না, আমি মিথ্যা গণ্ডি থেকে বের হতে চাই, স্কিলড হইতে চাই, তাই তোমরা যারা ঢাকার উত্তরা বা টঙ্গীর আশেপাশে থাকো, আমি 60% ডিসকাউন্টে 12,000 টাকার কোর্স ফিটা তোমাদের জন্য 4,800 টাকা করেছি, যাতে করে সহজেই এবং কম খরচেই তুমি শিখতে পারো। আর তোমরা যারা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে থাকো কিন্তু চাও যে তোমার এই প্রবলেমগুলো দূর হোক, তুমিও মিথ্যা গণ্ডি থেকে বের হয়ে আসো, নিজেকে দক্ষ করে গড়ে তোলো, যাতে সামনের এইচএসসিতে অন্যান্য সাবজেক্টের উপর আরেকটু বেশি ফোকাস করতে পারো, ইংলিশটা তোমার কাছে সহজ হয়ে যায়, তাদের জন্য আমরা 80% ডিসকাউন্ট রেখেছি। অর্থাৎ তুমি 12,000 টাকার কোর্স ফিটা মাত্র 2,400 টাকা পে করলেই ক্লাস করতে পারবা। আর ক্লাস করার বা ভর্তি হওয়ার প্রসেসটা খুবই সহজ। আমাদের ক্যাপশনে দেওয়া যে 2টা নাম্বার আছে, ফোন দিয়ে তুমি যোগাযোগ করে ভর্তি হয়ে যেতে পারো, অথবা স্ক্রিনে দেওয়া যে 2টা নাম্বার দেখতে পাচ্ছ, এখান থেকে ফোন দিয়ে তুমি ভর্তি হয়ে যেতে পারো। অথবা আমাদের এনলাইটনিং এডুকেশন পেজের যে পেজে তুমি কি করতে পারো, মেসেজ দিয়ে তুমি তোমার ভর্তিটা কনফার্ম করতে পারো। সো এই ছিল আমার কিছু কথা। আমি দোয়া করি আল্লাহ তাআলা তোমাদেরকে এই ফ্রি সময়টা কাজে লাগানোর তৌফিক দিক, মিথ্যা গণ্ডি থেকে বের হয়ে আসার তৌফিক দিক,
এবং মা বাবার কষ্টের অর্জিত টাকাটাকে সঠিক মূল্যায়ন করে সামনের এইচএসসিতে দক্ষ হয়ে গড়ে ওঠার তৌফিক দান করুন। ভালো থাকবা, সুস্থ থাকবা, ইনশাআল্লাহ তোমাদের সাথে দেখা হবে ক্লাসে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।